ইগনোর কলকাতা অফিস থেকে বলছি। আজকে আমার বিষয় ইতিহাস এবং আমার টপিক বা বিষয় হলো শুঙ্গ রাজবংশ এবং তাদের রাজনৈতিক পরিস্থিতি। সঙ্গে আমি আলোচনা করব শুঙ্গ রাজবংশের সময়কার শিল্পকলা এবং তার সঙ্গে আলোচনা করব গ্রিক রাজাদের বিভিন্ন বর্ণনা, তারা কিভাবে ভারতবর্ষে পদার্পণ করেছিলেন এবং তাদের সময়কার বিভিন্ন তথ্য, এবং আমি শেষ করব কর্ম রাজবংশ দিয়ে। তো শুরু করছি। আজকের আমার প্রথম আলোচনার বিষয়বস্তু হলো শুঙ্গ রাজবংশ। বানভট্টের হর্ষচরিতের বর্ণনা অনুযায়ী মৌর্য সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ শেষ মৌর্য রাজা বৃহদ্রথকে হত্যা করে 187 খ্রিস্টপূর্বে মৌর্য রাজবংশের পতন ঘটিয়েছিলেন। পুরাণ অনুযায়ী কথিত আছে যে পুষ্যমিত্র ছিলেন শুঙ্গ রাজবংশের লোক। এই ঘটনার সমকালীন লেখক পাণিনি বলেছিলেন যে এই শুঙ্গরা ছিল ব্রাহ্মণ ভরদ্বাজ গোত্রের লোক। বৈদিক সাহিত্যে শুঙ্গ গুরুদের কথার উল্লেখ করা হয়েছে। বৃহদারণ্য উপনিষদে সঙ্গমী পুত্র নামক একজন শুঙ্গ কথা উল্লেখ পাওয়া যায়। ভারত লেখগুলিতে দুটি তোরণের উল্লেখ আছে যেগুলি শুঙ্গ রাজত্বে নির্মাণ করা হয়েছিল বলে জানা যায়। কালিদাসের মালবিকাগ্নি মিত্রম নাটকে পুষ্যমিত্রের পুত্র অগ্নিমিত্রের কথার উল্লেখ রয়েছে। এই পরিবারের পরিচয় দিয়েছেন বৈমামিকা গোত্র কাশ্যপ। পুষ্যমিত্র যে শুঙ্গ বংশের লোক তাতে কোনো সন্দেহ নেই। পুষ্যমিত্রের সাম্রাজ্য আয়তনে অনেক ছোট ছিল। মৌর্য সাম্রাজ্যের মধ্যাঞ্চল জুড়ে ছিল তার সাম্রাজ্য। এর দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অন্ধ্র ও কলিঙ্গরা এবং উত্তর ভারতের অন্যান্য কিছু অঞ্চল ছিল স্বাধীন। পুষ্যমিত্রের রাজ্যটি মৌর্য সাম্রাজ্যের একাংশ নিয়ে গঠিত হয়। পুষ্যমিত্রের সাম্রাজ্যের মধ্যে ছিল পাটলিপুত্র, অযোধ্যা, বিদিশা, বৌদ্ধ ধর্মগ্রন্থ অনুযায়ী পাঞ্জাবের জলন্ধর এবং সাকালা নামক অঞ্চলটি। পুষ্যমিত্রের রাজধানী ছিল পাটলিপুত্র এবং সব শুঙ্গ রাজারাই পাটলিপুত্র থেকে তাদের শাসন কার্য পরিচালনা করতেন। কালিদাসের মালবিকাগ্নি মিত্রম থেকে জানা যায় পুষ্যমিত্রের যুবরাজ অগ্নিমিত্র বিদিশা শাসন করতেন পিতা গভর্নর হিসেবে। অন্য আরেকজন গভর্নর কোশল শাসন করতেন। নর্মদার তীরে সীমান্তবর্তী অবস্থিত একটি দুর্গ রক্ষা করতেন অগ্নিমিত্রের এক আত্মীয়। বলা হয় যে অগ্নিমিত্র বিদর্ভ রাজার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। বিদর্ভ রাজ পরাস্ত হন। রাজ্যটি বিভক্ত করে দুজন অধীনস্থ রাজার অধীনে স্থাপন করা হয়। পুষ্যমিত্রের শাসনকালে গ্রিকরা আক্রমণ ঘটিয়েছিল এবং এই সময় থেকে দেখা যাচ্ছে যে ভারতের ইতিহাসে গ্রিক রাজাদের পদার্পণ করেছে। পতঞ্জলি গ্রিক আক্রমণকারীদের কথার উল্লেখ করেছেন। গ্রিক রাজারা অযোধ্যা, চিতোর অর্থাৎ মধ্যমিকা পর্যন্ত অগ্রসর হয়েছিলেন। পতঞ্জলি অশ্বমেধ যজ্ঞের কথারও উল্লেখ করেছেন। পুষ্যমিত্র এই যজ্ঞে নিজের অস্তিত্ব রেখে যান। মালবিকাগ্নি মিত্রম থেকে জানা যায় যে গ্রিকরা অর্থাৎ আমরা যাকে যবন বলে জানি তারাও একবার ভারত আক্রমণ করেছিলেন। এবার অগ্নিমিত্রের পুত্র বসুমিত্র সিন্ধু নদীর তীরে গ্রিকদের সঙ্গে লড়াই করেন। কালিদাস জানিয়েছেন যে এই সংঘর্ষ হয়েছিল পুষ্যমিত্রের অশ্বমেধ যজ্ঞ নিয়ে। যবনরা পুষ্যমিত্রের যজ্ঞের ঘোড়া ধরেছিল, এজন্য বসুমিত্র যবনদের সঙ্গে যুদ্ধ করে পরাস্ত করেন। এই যজ্ঞাস্য ফিরিয়ে আনা হয়। নিশ্চিত করে জানা যায় না যে যবনদের সৈন্যবাহিনী কে পরিচালনা করে। তবু মনে করা হয় যে তিনজন সম্ভাব্য গ্রিক রাজা হলেন ডিমিট্রিয়াস, মেনান্ডার এবং ইক্রেডাইডাস। এই তিনজন গ্রিক নেতা ভারত অভিযানের পরিচালনা করেছিলেন। একথাও জানা যায় যে এই তিনজন গ্রিক নেতা ভারত অভিযান করেন এবং পুষ্যমিত্র গ্রিক আক্রমণকারীদের পরাস্ত করে মগধের বাইরে পাঠিয়ে দেন। সম্ভবত সিন্ধুর উপর তাদের অস্তিত্ব রক্ষার জন্যই তাদের এই প্রচেষ্টা ছিল। রাজা ধনের অযোধ্যা লেখ থেকে পুষ্যমিত্রের দুবার অশ্বমেধ যজ্ঞের উল্লেখ পাওয়া যায়। বৌদ্ধ গ্রন্থ দিব্যবদানে বলা হয়েছে যে পুষ্যমিত্র অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির মানুষ ছিলেন এবং বৌদ্ধদের তিনি শত্রু বলে গণ্য করতেন। পুষ্যমিত্র কর্তৃক অনুষ্ঠিত দুটি অশ্বমেধ যজ্ঞ প্রমাণ করে যে ভারতে যাগযজ্ঞের পুনরুজ্জীবন ঘটেছিল। সেই সময় পশু বলি শুরু হয়েছিল এবং সম্রাট অশোকের সময় এসে এই সমস্ত পদার্পণই বন্ধ হয়ে যায়। বৌদ্ধ ঐতিহ্য অনুযায়ী পুষ্যমিত্রকে অনুজ্জ্বল চরিত্র রূপে দেখানো হয়েছে। বলা হয়েছে যে এই রাজা বৌদ্ধদের নির্যাতন করেছিলেন। পাঞ্জাবের সাকালার অভিযানের পরিচালনাকালে তিনি বৌদ্ধ সংঘ শ্রমণদের হত্যা করেন। একথা সত্য, পুষ্যমিত্র ব্রাহ্মণ্য ধর্মের শক্তিশালী সমর্থক ছিলেন,
কিন্তু কোথাও প্রমাণ নেই যে তিনি বৌদ্ধ ধর্ম সম্পর্কে অসহনশীল ছিলেন। একথার উল্লেখ্য যে ভারতের বিখ্যাত বৌদ্ধ স্তূপটি শুঙ্গদের শাসনকালেই নির্মিত হয়। পুষ্যমিত্র শুঙ্গ 36 বছর ধরে রাজত্ব করেন, অর্থাৎ বলা যায় 187 থেকে 151 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্তই তিনি তার অস্তিত্ব বজায় রেখেছিলেন। তার মৃত্যুর পর তার পুত্র অগ্নিমিত্র সিংহাসন আরোহণ করেন। এর আগে তিনি বিদিশার গভর্নর ছিলেন। কালিদাসের মালবিকাগ্নিমিত্রের তিনি হলেন নায়ক। এই রাজবংশের তৃতীয় শাসক সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায় না। এই বংশের চতুর্থ রাজা ছিলেন বসুমিত্র। তিনি জবনদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এই যুদ্ধের পর তিনি উত্তর পশ্চিম সীমান্তের গভর্নর নিযুক্ত হন। মোট 10 জন রাজা শুঙ্গ রাজবংশের হয়ে পাটলিপুত্র থেকে রাজ্য শাসন করেন। এই বংশের মোট রাজত্বকাল হলো 112 বছর। মধ্যপ্রদেশের বিলসার বেসনগর অঞ্চল থেকে একখানি লেখ পাওয়া গেছে। এখানে উত্তীর্ণ রয়েছে যে হেলিওডোরাস নামক একজন গ্রিক, যিনি এখানে একটি গরুর স্তম্ভ নির্মাণ করেছিলেন। হেলিওডোরাস নিজেকে তক্ষশিলার লোক বলেই পরিচয় দিয়েছিলেন। নিজেকে বলেছিলেন একজন ভাগবত। তক্ষশিলার গ্রিক রাজা অ্যান্টিয়ালকিয়াডাস একজন রাজা, যিনি ভাগবত কাশীপুত্রের কাছে তাকে দূত হিসেবে পাঠিয়েছিলেন। পণ্ডিতদের অনুমান যে এই ভাগভদ্র হলেন পঞ্চম শুঙ্গ রাজা ভদ্র। পুরাণ অনুযায়ী শুঙ্গ রাজবংশের শেষ রাজা হলেন দেবভূতি বা দেবগুপ্ত। বাণভট্টের লেখ অনুযায়ী অথবা বাণভট্টের ব্যাখ্যা অনুযায়ীও আমরা বলতে পারি যে এই শুঙ্গ রাজা তার ব্রাহ্মণ পত্নী বা ব্রাহ্মণ স্ত্রী, অর্থাৎ সঙ্গে আরো বিষয় যদি আমরা যুক্ত করি তাহলে বলা যায় যে ব্রাহ্মণ মন্ত্রী বাসুদেবের ষড়যন্ত্রের শিকার হন। এই বাসুদেব হলেন কণ্ব রাজবংশের প্রতিষ্ঠাতা। কণ্ব রাজবংশ এর পরবর্তীকালে ভারতে পদার্পণ করে। শুঙ্গ শাসনের একেবারে শেষ হয়ে যায়নি, তথাপি বলা যায় মধ্য ভারতে এদের শাসন সাতবাহনের উত্থান পর্যন্ত টিকে ছিল। শুঙ্গ শাসন একেবারে শেষ হয়ে যায় 75 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। শুঙ্গ রাজবংশের রাজাদের সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না, তথাপি তাদের রাজনৈতিক ইতিহাস, তাদের রাজনৈতিক শিল্পকলা, তাদের প্রশাসন এসবই জানা যায় এবং তা হলো ভারতের ইতিহাসের এক রাজবংশ যারা কিনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছে। পুষ্যমিত্র বৈদেশিক আক্রমণের মোকাবিলা করেন, জবনদের প্রতিহত করেন, সাম্রাজ্যের বৃহৎ অংশের উপর তার কর্তৃত্ব, তার স্থায়িত্ব চিরকাল বজায় রাখেন। অন্তত কিছু কালের জন্য তিনি মগধ সাম্রাজ্যকে তার ভাঙনের হাত থেকেও বাঁচিয়ে রাখেন। শুঙ্গ শাসনের শতবর্ষে এই শাসন মধ্যপ্রদেশের বিলসা পর্যন্ত প্রসারিত হয়। অর্থাৎ সম্প্রসারণের দিক থেকেও আমরা বলতে পারি যে শুঙ্গ রাজবংশ তার শাসনের যে কাঠামো সেটা অবধারিত রেখে গেছিল। শুঙ্গদের শাসনকালে ব্রাহ্মণ্য ধর্মের পুনরুজ্জীবন ঘটে এবং এই ব্রাহ্মণ্য ধর্মের পুনরুজ্জীবন আমরা দেখতে পাই মূলত পুষ্যমিত্র শুঙ্গের সময়। ভাগবত ধর্মের প্রসারক এই ব্রাহ্মণ্য ধর্মেরই একটি অঙ্গ ছিল। কয়েকজন গ্রিক এই সময় ভাগবত ধর্ম গ্রহণ করেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ইতিহাসে কখনোই আমরা ধর্মকে ব্যতি রেখে কোনো ইতিহাস চর্চা করতে পারছি না। ধর্ম, ইতিহাস, সমাজ, রাজনীতি সবই একে অপরের সঙ্গে জড়িত ছিল এবং একজন বৈদেশিক দূত হিসেবে যখন গ্রিকরা ভারতে প্রবেশ করে, তারাও আমরা দেখতে পাচ্ছি ভারতে প্রবেশ করে তারা ভারতের সমাজ, ধর্ম, অর্থকে নিজের মতো করে গ্রহণ করে নেয়। তারাও ভাগবত ধর্ম গ্রহণ করছেন এবং ভাগবত ধর্মকে পুজো করছেন। এই পর্বে এসে দেখা যায় যে ভারতীয় শিল্প সাহিত্যের বহুল বিকাশ ঘটেছিল। মধ্য ভারতে এই ধারা বিশেষ করে লক্ষণীয় হয়ে ওঠে, কারণ মধ্য ভারতকে কেন্দ্র করেই মূলত এই শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠা ছিল এবং মধ্যপ্রদেশের বিলসা অঞ্চল ছিল তাদের প্রতিষ্ঠার অন্যতম কেন্দ্র। এই সময় যে কথা আমি এক্ষুনি বললাম যে মধ্য ভারতকে কেন্দ্র করেই তাদের বিকাশ এবং বিশাল সাম্রাজ্যের উত্থান, বিখ্যাত ব্যাকরণবিদ পতঞ্জলি মধ্য ভারতের গোন্ড রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন। তিনি সম্ভবত পুষ্যমিত্র শুঙ্গেরই সমসাময়িক ছিলেন। এই যুগের শ্রেষ্ঠ শিল্পের অবদান ছিল ভারভূত স্তূপ। মধ্যপ্রদেশের বিদিশাতে একটি প্রসিদ্ধ শিল্প শিক্ষায়তন গড়ে উঠেছিল।
বিদিশা ছিল শেষ দিককার শুঙ্গদের রাজধানী। অশোক তার সাঁচি স্তূপে যে স্তূপ নির্মাণ কথা বলেছেন তার চারদিকে সুসজ্জিত ছিল, রেলিং বা গেট দ্বারা তা সুশোভিত ছিল এবং এই সকল কৃতিত্ব শুঙ্গ রাজাদের মধ্যে আমরা দেখতে পাই। এই যে শুঙ্গ রাজা, এই শুঙ্গ রাজাদের রাজনৈতিক ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত ছিল তাদের শিল্পকলা। শুঙ্গ যুগে শিল্পকলা নিয়ে আলোচনার ক্ষেত্রে প্রথমেই যেটা চোখে পড়ার মতো সেটি হিসেবে আমি বলতে পারি যে শুঙ্গ শিল্পকলা ছিল একটি স্বতন্ত্র শিল্পকলা। এর একটি নিজস্বতা বৈশিষ্ট্য ছিল, নিজস্ব বৈশিষ্ট্যমণ্ডিত ছিল এবং নিজের চারিত্রিক বৈশিষ্ট্য এই শিল্পকলা ধরে রেখেছিল। তাই খুব সহজেই বলা যায় শুঙ্গ শিল্পকলা মৌর্য শিল্পকলার থেকে ছিল স্বতন্ত্র ধারা। বলা যায় এর বিপরীত ধারা অর্থাৎ 187 থেকে 75 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত যে শুঙ্গ শিল্পকলার বিকাশ ঘটে সেটি ছিল মৌর্য শিল্পকলার থেকে একদমই আলাদা। শুঙ্গ শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শনগুলি ছড়িয়ে আছে ভারত, বুদ্ধগয়া, সাঁচি, খণ্ডগিরি এবং উদয়গিরির মতো অঞ্চলে। যদিও মৌর্য শিল্প ঐতিহ্যের অনুসরণের লক্ষ্য করা যায় এই শিল্পকলার মধ্যে, তবু শুঙ্গ শিল্পকলা তার নিজস্বতা ধরে রাখতেও সমর্থ হয়েছিল। এই ধারা ছিল স্বতন্ত্র, এই ধারা ছিল নিজস্বতায় ভাস্বর। মৌর্য যুগের শিল্প ছিল রাজসভা কেন্দ্রিক। শুঙ্গ শিল্পে প্রতিফলিত হয়েছিল সমকালীন মানুষের। শুঙ্গ শিল্পে প্রতিফলিত হয়েছিল সমকালীন ঐতিহ্য এবং আদর্শবাদ। যেই আদর্শবাদ ছিল মূলত ভাগবত দর্শন কেন্দ্রিক, যেই আদর্শবাদ ছিল মূলত ব্রাহ্মণ্য ধর্ম কেন্দ্রিক। মৌর্য শিল্পকলায় এর সবই ছিল অনুপস্থিত। মৌর্য শিল্পের মতো শুঙ্গ শিল্পকলা বৌদ্ধ ধর্ম নির্ভর হিসেবেই গড়ে উঠেছিল। সুতরাং শুঙ্গ শিল্পকলার লক্ষ্য মনন, আঙ্গিক এবং তাৎপর্য মৌর্য শিল্প থেকে সম্পূর্ণ পৃথক একথা আমরা বলতে পারি না। ভারত, বুদ্ধগয়া, সাঁচি এবং অমরাবতীর বেশ কিছু অঞ্চলে এই শিল্পকাজ সমসাময়িক ভারতীয় জীবন চর্চাকে প্রতিফলিত করছে। এই জীবন চর্চা কিছু দিনের জন্য বেঁচে ছিল। বৌদ্ধ ধর্মের গোড়ার দিকে এই ধারার পরিকল্পনা করা হয়। এইসব শিল্পকাজ চলমান জীবনের ছবি এবং চারণচিত্র। চারণচিত্রকে আমরা পটচিত্র বলতে পারি, যে পটচিত্র আমরা আজকের বর্তমান যুগের কালীঘাট পটচিত্রের মধ্যেও কিছুটা খুঁজে পাই। অর্থাৎ দেখা যাচ্ছে যে বর্তমান যুগকেও বেশ কিছুটা হলেও শুঙ্গ শিল্পকলা স্পর্শ করে দিয়েছিল। শুধু পাথরে তা ধরে রাখা হয়েছে তা নয়, এর পরবর্তীকালে এর পরবর্তী প্রজন্ম এই ধারাকে আরো বেশি ছড়িয়ে দিয়েছে। ভারত, বুদ্ধগয়া, সাঁচির তোরণ, রেলিং এর গাত্রের শিল্প কাজগুলিতে এই ধারাবাহিক কাহিনী তুলে উঠেছে। পরবর্তীকালে যে লোক কাহিনীগুলি গড়ে উঠেছে তাকেও আমরা দেখতে পাচ্ছি চারণচিত্র অর্থাৎ পটচিত্র দেখানো হয়েছে। বিভিন্ন কাহিনী, বিভিন্ন সমাজ দর্পণ শিল্পের আঙ্গিকে পরিণত হয়েছে। রাজনীতি, সমাজ, অর্থনীতি এই সবকিছুকেই আমরা দেখতে পাচ্ছি শুঙ্গ শিল্পকলা তার আকরে বেঁধে রেখেছিল। মৌর্য যুগের শিল্পীদের তৃতীয় মাত্রার সম্মুখীন হতে হয়নি। শুঙ্গ যুগের শিল্পীদের এই সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু তারা সমাধান খুঁজে পায়নি, কারণ তাদের সব সৃষ্টি ছিল নিম্ন দিকে এবং সমতলের আকৃতি বিশিষ্ট। ভারতের শিল্প সৃষ্টির মধ্যে রয়েছে নিম্নমুখী সমান কাজ এবং এই শিল্প পরিবেশ থেকে সম্পূর্ণরূপেই ছিল বিচ্যুত। শিল্পরীতির ধারণার সঙ্গে গভীরতা ছিল কম, উপরিতল ছিল শিল্পীর ব্যস্ততা। শিল্পের বিষয় বড় না হয় ছোট, চোখের দৃষ্টিকে অনুসরণ করে শিল্প সৃষ্টি হয় না। শিল্পী তার শিল্পকলার গভীরতা আনার চেষ্টা করে। এইসব সৃজনশীল কাজ ছাড়াও বিশাল বিশাল মনুষ্য সদৃশ যজ্ঞ, যোগিনী নির্মাণ করা হয়েছে। মোটা দাগে সূক্ষ্মতার কথা এখানে কিন্তু ভাবা হয়নি। এগুলিকে মূলত থামের উপরেই নির্মাণ করা হয়েছে এবং থামের উপরেই বসানো হয়েছে। সকলকেই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই দেহগুলি সূক্ষ্ম কারুকাজের মতো নয়, গোলাকার আকৃতি বিশিষ্ট এবং এই মডেল অনুযায়ী করা হয়েছিল। এই যে মডেলের কথা আমি বলছি বা পাথরের উপর বসানো যে সমস্ত শিল্পের কথা আমি বলছি তাদের মধ্যে অন্যতম ছিল শ্রীমা দেবতা।
সুদর্শনা যোগিনী, এসব শিল্পের ছিল উৎকৃষ্ট নিদর্শন। এদের দেহের ভঙ্গিমায় চলমানতা বা গতিশীলতা রয়েছে। প্রথমটির ক্ষেত্রে যদি ধরা যায় তাহলে দেখা যাবে যে সৃষ্টি খুবই সংহত। দ্বিতীয়টির ক্ষেত্রে ছিল প্রভাব সৃষ্টিকারী, সৌন্দর্য ও স্বাভাবিক জীবনের প্রবাহমানতা অবধারিত। উভয় ক্ষেত্রেই ত্রিমাত্রিক প্রসারতা শিল্প সৃষ্টির ক্ষেত্রে যুক্ত হয়েছিল। এই ক্ষেত্রে বলতে পারি অবশ্যই উপরিতল বিশিষ্ট ছিল। ভারতীয় শিল্পকলার বিবর্তনের এই যুগে শিল্পীরা তৃতীয় মাত্রার খোঁজ করে চলেছেন এবং এখানেই এই শিল্পের গভীরতা আমরা লক্ষ্য করতে পারি। শুঙ্গ শিল্পকলা, শুঙ্গ স্থাপত্য বা শুঙ্গ যে সকল প্রবাহমানতার কথা এক্ষেত্রে উল্লেখ করা যায়, এই সবই ছিল একটি অনন্য বৈশিষ্ট্য, নিজস্বতার ধারক এবং বাহক। শুঙ্গ শিল্পকলার এক প্রধান বৈশিষ্ট্য হলো এক্ষেত্রে একরৈখিক প্রবাহমান ছন্দ, সবকিছুকেই একটি বহমান সূত্রে বাঁধা। বহমান জীবনের এক ধারা এবং শুঙ্গ শিল্পীরা সহজেই তা অনুমান করতে পেরেছিল। রেলিং এর স্তম্ভের উপর স্থাপিত শিল্প সৃষ্টিগুলিতে শিল্পী, প্রাণী, উদ্ভিদ জগৎকে এক সূত্রে বাঁধার চেষ্টা করা হয়। মানুষ, প্রাণী, উদ্ভিদ, গাছপালা সবকিছুই শিল্পীর সৃষ্টির মধ্যে ধরা দেয়। সমগ্র সৃষ্টির মধ্যেই ছিল ঐক্য। প্রসেনজিৎ স্তম্ভটির শিল্প কার্য, এদের মূর্তিগুলি এই বাহমান শিল্প ধরার নিদর্শন। ভারতের শিল্পকর্মের আরো একটি ধারা রয়েছে। এই ধারাটিও বেশ শক্তিশালী, তবে এতে একরৈখিক সহনশীলতা নেই। অজাতশত্রু স্তম্ভের মূর্তিগুলি বেশ কঠিন, প্রকৃতির নিঃসঙ্গতা, পরিকল্পনা অনুযায়ী অনুভূমিক ও উল্লম্ব রেখায় এগুলি আঁকা হয়েছে। এই ধারাটি অন্যত্র লক্ষ্য নেই। বিক্ষিপ্ত মূর্তিগুলিও উচ্চ স্থানে দাঁড়িয়ে আছে। অর্থাৎ প্রসেনজিৎ হোক বা অজাতশত্রু স্তম্ভই হোক, সবকিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বহমানতা এবং একরৈখিক শিল্পধারার একটা উন্মেষ আমরা প্রথম থেকেই লক্ষ্য করা যাচ্ছে। বিরুদক যক্ষ, গাঙ্গেয় যক্ষ, চক্রবাক নাগরাজ প্রভৃতি হলো এই রীতির নিদর্শন। অর্থাৎ এই একরৈখিক শিল্পকলার নিদর্শন রূপে আমরা এই সকল নিদর্শনের উল্লেখ করতে পারছি। উল্লেখ্য যে এই শেষ ধারাটি পূর্ববর্তী ধারার সঙ্গে মিশে গেছে এবং এর স্বতন্ত্র অস্তিত্ব আর ছিল না বললেই চলে। ভারতের শিল্পকলার মূল সুরটি ছিল বেশ শান্ত, ভদ্র এবং সংযত। এই শান্ত ভাব, ভদ্রতা, প্রকাশভঙ্গির স্বচ্ছতার ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। এটি হলো শুঙ্গ শিল্পকলার আরেকটি বৈশিষ্ট্য। লোককাহিনীগুলিকে সহজবোধ্য করার জন্য ভারত শিল্পীরা ক্রমাগত বর্ণনা ধারা বজায় রেখে চলেছেন। একটি কাহিনীকে কয়েকটি খণ্ডে বিভক্ত করা হয়। এই যে বিভিন্ন খণ্ডে ভাগ করা হয়, সেগুলিকে বিভিন্ন প্যানেলের মাধ্যমে দর্শকদের সামনে প্রকাশ করা হয় এবং এইভাবে প্যানেল করে রাখা হয় যাতে দর্শক সমগ্র কাহিনীটাকে ধরতে পারে। কি অদ্ভুত! বর্তমান যুগের মতোই অতি প্রাচীন কাল থেকে শুঙ্গ শিল্পকলার মধ্যে এই ঐতিহ্য আমরা বর্তমানে। এই যুগের শিল্পীরা মানব দেহ অঙ্কনের বিশেষ পারদর্শিতা দেখিয়েছিলেন, আনন্দ পেয়েছিলেন তাদের শিল্পকলার উৎকীর্ণের ক্ষেত্রে। সব রকমের মানব দেহই তারা এঁকেছেন বিভিন্ন ভঙ্গিমায়, বিভিন্ন অবস্থায়। দেহের প্রত্যেকটি অঙ্গ বা অংশে নতুন করে দেখানো হয়েছে, তবে এগুলিকে সংহত রূপ দেওয়া যায়নি। বুদ্ধ গহার দেহের অংশগুলি বিভিন্ন ধারায় এরা বর্ণনা করেছেন। এইভাবে দেখা যাচ্ছে শুঙ্গ শিল্পকলা তার নিজস্বতাকে ধরে রেখেছে এবং বিভিন্ন বর্ণনার মধ্যে বেঁচে আছে। আমি পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি এবং আমার পরবর্তী অধ্যায় অর্থাৎ আমার এবারের বিষয় হচ্ছে ইন্দ্রগ্রীক রাজাদের কথা। এই ইন্দ্রগ্রীক রাজাদের কথা যখন আমি আলোচনা করব, তখন প্রথমে বলে নিই, যেহেতু অভারতীয় একটি বংশোদ্ভূত রাজাদের কথা আমি বলছি, তাদের বর্ণনা প্রসঙ্গে আমরা বলবো বহু প্রাচীন কাল থেকে এরা ভারতে পদার্পণ করেছে। অক্সাস নদীর দক্ষিণে
হিন্দুকুশ পর্বতমালার উত্তর পশ্চিম অঞ্চল ছিল ব্যাকট্রিয়া নামে পরিচিত। আধুনিক আফগানিস্তানের উত্তরাঞ্চলকে ওই নামেই উল্লেখ করা হতো। ব্যাকট্রিয়ার গ্রিক শাসকরা ছিল সেলিউকাসের পশ্চিম এশীয় সাম্রাজ্যের অধীনস্থ সাম্রাজ্যবর্গ। ভারতীয় সাহিত্যে এদেরই জবন বলে উল্লেখ করা হয়েছে। গ্রিক দ্বীপ আলেকজান্ডার, কাবুল, কান্দাহার, বুকেফালা, নিকিয়া, আলেকজান্দ্রিয়া এবং বেশ কয়েকটি গ্রিক উপদ্বীপে স্থাপন করেছিল। সেই সময় থেকেই ভারতীয়দের সঙ্গে গ্রিকদের একটি ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপিত হয়। চন্দ্রগুপ্ত মৌর্য গ্রিক শাসিত অঞ্চলগুলিকে জয় করেন এবং তার সাম্রাজ্যভুক্ত করেন। মৌর্যদের সাম্রাজ্যিক পরিকাঠামো অনুযায়ী জবনরা এর অন্তর্ভুক্ত হয়। যে সকল ব্যাকট্রিয়ানরা গ্রিক উত্তর পশ্চিমে তাদের শাসনের সম্প্রসারণ ঘটিয়েছিলেন তারা ইন্দো গ্রিক নামে পরিচিত হন। মৌর্য শাসনের পরিবর্তনের পর ভারতে এই সকল গ্রিকদের অনুপ্রবেশ ঘটে। এই সকল গ্রিক উত্তর পশ্চিমে প্রবেশ করেন এবং তারা সেখানে কিছুকাল শাসনও করে যান। কয়েক দশক ধরে এদের শাসন অব্যাহত ছিল। মুদ্রা থেকে আমরা কয়েকজন গ্রিক রাজার নাম পাই। ব্যাকট্রিয়ান গ্রিকদের দুটি বিখ্যাত শাসক পরিবারের নাম হলো ইউথিডেমাস এবং ইউক্রাটাইডেস। এই দুই শাসক পরিবারের মধ্যে দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব তাদের দুর্বল করে দিয়েছিল। প্রথম ডায়োডোটাস হলেন ব্যাকট্রিয়ার স্বাধীন গ্রিক রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি একজন শক্তিশালী রাজা ছিলেন। প্রতিবেশীরা তাকে ভয় পেতেন। গ্রিক লেখক জাস্টিন লিখেছিলেন যে প্রতিবেশী পার্থিয়ার গ্রিক রাজার সঙ্গে তার সদ্ভাব একেবারেই ছিল না। প্রথম ডায়োডোটাসের পর তার পুত্র দ্বিতীয় ডায়োডোটাস গ্রিক রাজা হন। তিনি তার অনুসৃত পার্থীয় নীতি পরিবর্তন করেন এবং ওই রাজ্যের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করেন। ওই অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয়। পার্থিয়ার রাজা সেলিউকাসের উত্তরাধিকারদের ওই অঞ্চল জয়ের প্রচেষ্টায় বাধা দেন। তিনি ইউথিডেমাসের কাছে পরাস্ত হয়ে তার ক্ষমতা হারিয়েছেন। ব্যাকট্রিয়ার গ্রিক রাজার আত্মীয় ছিলেন এই ইউথিডেমাস। পরবর্তী ব্যাকট্রিয়ার রাজা হলেন তৃতীয় অ্যান্টিওকাস। পার্থিয়া জয় করে তিনি ব্যাকট্রিয়ার গ্রিক রাজা ইউথিডেমাসের বিরুদ্ধে যুদ্ধ জয় করেন এবং তিনি চূড়ান্ত বিজয় লাভ কিন্তু করেননি। তার সদর কার্যালয় বলক 2 বছর ধরে অবরুদ্ধ ছিল। দুই পক্ষের কেউই চূড়ান্ত বিজয় লাভ করতে ব্যর্থ হয়। এই ব্যাকট্রিয়ার রাজা তার প্রতিদ্বন্দ্বীর সঙ্গে আপোষ করেন। তিনি এসব পরিত্যাগ করে পশ্চিমে আরো জরুরি কাজের দিকে মন দেন। পলিবায়াসের বর্ণনা অনুযায়ী অ্যান্টিওকাস ছিলেন সেলিউকাসের বংশীয় শাসক। অ্যান্টিওকাস কাবুল উপত্যকা বরাবর অগ্রসর হন এবং একজন ভারতীয় রাজাকে তিনি পরাস্ত করেন। সম্ভবত তিনি মৌর্যদের প্রাদেশিক গভর্নর ছিলেন। অর্থাৎ এই গ্রিক রাজারা মূলত মৌর্য বংশের সময় ভারতে পদার্পণ করেন। গ্রিক রাজা ইউথিডেমাস অনেকগুলি মুদ্রা পাওয়া গেছে এবং সেই মুদ্রাগুলিতে বেশ কিছু প্রতিচ্ছবিও মেলে। পণ্ডিতদের অনুমান তিনি এক বিস্তৃত অঞ্চলের উপর দীর্ঘকাল রাজত্ব করেছিলেন। অনুমান করা হয় যে 190 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ তিনি মারা যান। বলক ও বুখারা অঞ্চলে তার অনেক রৌপ্য মুদ্রা আবিষ্কৃত হয়েছে। পণ্ডিতদের অনুমান রাজত্বের শেষের দিকে তিনি দক্ষিণ আফগানিস্তান এবং পার্শ্ববর্তী ইরানের উপর আধিপত্য বিস্তার করেন। ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলও তিনি জয় করেন। যে গ্রিক রাজা ভারতে তার আধিপত্য স্থাপন করেছিলেন তিনি হলেন তার পুত্র ডিমিট্রিয়াস। গ্রিক লেখা স্ট্র্যাবোর কথা থেকে আমরা জানতে পারি ব্যাকট্রিয়ার গ্রিকরা আরিয়ানারা শাসক হয়ে বসেছিলেন। এই আরিয়ানা হলো পারস্যের পূর্বাঞ্চল এবং উত্তর পশ্চিম ভারতের অঞ্চল। বলা হয় যে ব্যাকট্রিয়ান শাসক মেনান্ডার এবং ডিমিট্রিয়াস আলেকজান্ডারের চেয়ে অনেক বেশি দেশ ও জাতিকে পরাস্ত করেন। স্ট্র্যাবো লিখেছেন যে
তারা শুধুমাত্র সিন্ধু উপত্যকা অঞ্চলে আধিপত্য স্থাপন করেনি, এর সাথে সাথে তারা সৌরাষ্ট্র, কচ্ছ অধিকার করেছিলেন। উত্তরে চীন, তিব্বত পর্যন্ত এরা তাদের রাজ্য সীমার সম্প্রসারণ ঘটান। ব্যাকট্রিয়ান রাজাদের মধ্যে এরাই ছিলেন শ্রেষ্ঠ। ভারতীয় সাহিত্যে ডিমিট্রিয়াসের সামরিক অভিযানের কাহিনীর কথাও আমরা জানতে পারি। গ্রিক অভিযান সাকেত অর্থাৎ আজকের অযোধ্যা, পাঞ্চাল, মথুরা, পাটলিপুত্র পর্যন্ত সম্প্রসারিত ছিল। পতঞ্জলির মহাভাষ্যে সাকেত এবং মধ্যমিকা অর্থাৎ চিতোরের উপর যবন আক্রমণের উল্লেখ আছে। মৌর্য সাম্রাজ্য দুর্বল হওয়ার জন্য এটি সম্ভব হয়, অর্থাৎ এই সকল ঘটনাই মূলত মৌর্য আমলে হয় এবং মৌর্য সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে যবনরা তথা গ্রিক রাজারা আক্রমণ করে। এই পরিণতি হলো পুষ্যমিত্র কর্তৃক মৌর্য সাম্রাজ্যের অবসান। বেশ কিছুটা শক্তিহীন তো অবশ্যই হয়েছিল মৌর্য শাসকরা, তার সঙ্গে যুক্ত হয়েছিল যবন তথা গ্রিকদের আক্রমণ এবং এর উপরে পুষ্যমিত্র শুঙ্গের কার্যকারিতা মৌর্য সাম্রাজ্যকে দুর্বল করে দেয় এবং তার অবসান ডেকে আনে। তবে গ্রিকরা যথেষ্ট ঐক্যবদ্ধ ছিল না, তাদের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব দেখা দিয়েছিল। এই সুযোগ নিয়ে পুষ্যমিত্র শুঙ্গ মধ্যদেশ, পাঞ্জাবের কিছু অংশ, নিম্ন সিন্ধু উপত্যকার কিছু অংশ অধিকার করে নেয়। সাহিত্য প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে ডিমিট্রিয়াসের সঙ্গে ভারতের সুসম্পর্কের কথাও জানা যায়। গ্রিক রাজা চতুষ্কোণের কথাও আমরা জানতে পারি। বিশিষ্ট মুদ্রার প্রচলন করেছিলেন এই চতুষ্কোণ। এর এক পিঠে গ্রিসের লোককাহিনী, অন্যদিকে খরচটি। ভারতে কতদূর পর্যন্ত তার রাজ্য সম্প্রসারিত ছিল সঠিকভাবে জানা যায় না। সম্ভবত উত্তরাপথ, অপরান্ত, সাকলের কতকাংশ তার অধিকার স্থাপিত হয়। তবে বলা যায় যে ইন্দো গ্রিকরা সিন্ধু উপত্যকা এবং কাথিয়াবাড়ের উপর তাদের প্রভুত্ব বিস্তার করেছিলেন। সাকাল অর্থাৎ শিয়ালকোট ছিল ইন্দো গ্রিক রাজা মিনান্দার বা মতান্তরে মিলিন্দার রাজধানী। গ্রিক রাজা ডিমিট্রিয়াস দীর্ঘকাল ভারতে থাকার ফলে তার অধীনস্থ ব্যাকট্রিয়াদের ইউফ্রেটাইটাসের নেতৃত্বে বিদ্রোহ হয়। এই অঞ্চলের উপর তার কর্তৃত্ব অনেকখানি শিথিল হয়ে পড়েছিল। এইসব ঘটনা ঘটেছিল 171 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। ইউফ্রেটাইটাসের ইন্দো গ্রিক রাজা ডিমিট্রিয়াসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান। ডিমিট্রিয়াসের মৃত্যুর পর তার অধীনস্থ ভারতীয় অঞ্চলগুলি তিনি দখল করে নেন। তবে ইউফ্রাইটিসের ভারতের সাফল্য ছিল আংশিক এবং অস্থায়ী। অন্যান্য তথ্য এবং অন্যান্য সূত্র থেকে জানা যায় যে তিনি ইউথি ডোমিনিয়ন পরিবারের শাসকদের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে লড়াই করেছিলেন। শেষোক্ত গ্রিক শাসকরা ভারত ও আফগানিস্তানের কিছু অঞ্চলের উপর তাদের আধিপত্য বজায় রাখে। আগাথোক্লিস, প্যান্টোলিয়ন নামক গ্রিক রাজাদের নাম আমরা এক্ষেত্রে পাই, যারা চতুষ্কোণ বিশিষ্ট মুদ্রার প্রচলন করেন, যার একদিকে ছিল ব্রাহ্মী লিপি উৎকীর্ণ এবং লোককাহিনী উৎকীর্ণ। এই দুজন শিল্পী বা দুজন গ্রিক শাসক সম্ভবত ডিমিট্রিয়াসের উত্তর ভারতের অঞ্চলগুলিতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেন। এই যে সময়কার কাহিনী, এটি সম্ভবত ইউফ্রেটাইটাস ডিমিট্রিয়াসের পরিবারের এইসব উত্তরাধিকারদের সঙ্গে লড়াইয়ের ফলপ্রসূ ছিল। এই গ্রিক নেতা সাগদিয়ান বা বোখারার জনগণের সঙ্গেও যুদ্ধ করেছিলেন। পার্থিয়ার রাজার কাছে তিনি পরাস্ত হন। তার উত্তরাধিকারী ছিলেন হেলিওক্লিস। পার্থিয়া ব্যাকট্রিয়ার উপর ক্রমাগত চাপ দিয়ে চলেছিল এবং পার্থিয়ানরা পারস্য ও সিন্ধুর মধ্যে যে সমস্ত অঞ্চল ছিল সেগুলি দখল করে নেয়। ব্যাকট্রিয়ান গ্রিকদের রাজ্যটির একাংশ দখল করেছিল পার্থিয়ানরা, বাকি অংশ ওই অঞ্চলে যাযাবর উপজাতির লোকেরা অধিকার করে নিয়েছিলেন। সম্রাট ও
ওই রাজ্যের একাংশ দখল করেছিল এবং তাদেরকে বিতাড়িত করেছিল ইউচি উপজাতির লোকেরা। এই ইউচি উপজাতির লোকেদের কথা অর্থাৎ কুষাণ বংশের কথা আমি পরবর্তী অধ্যায়ে আলোচনা করব। শেষ ব্যাকট্রিয়ান রাজা হলেন হেলিওক্লিস। ব্যাকট্রিয়ার অঞ্চল হারিয়ে গ্রিকরা মধ্য ও দক্ষিণ আফগানিস্তান এবং উত্তর পশ্চিম ভারত শাসন করতে থাকে। ভারতে গ্রিক শাসন আভ্যন্তরীণ দ্বন্দ্বে বিদীর্ণ ছিল। ডিমিট্রিয়াস ইউক্রাইটেসের পরিবারের মধ্যে চলেছিল দীর্ঘকালীন সংগ্রাম। মুদ্রা বিশ্লেষণ করে পণ্ডিতরা দেখিয়েছেন যে 30 জনের বেশি ইন্দ্র গ্রিক রাজা এই সময় নাম পাওয়া যায়, কিন্তু অন্য কোনো তথ্যসূত্রে কিন্তু এদের উল্লেখ নেই। আগাথোক্লিয়া, অ্যান্টিয়ালকিডিয়াস, ডিমিট্রিয়াস, ডায়াডোটাস, মেনান্ডার, নিকিয়াস, প্যান্টোলিয়ান এবং অন্যান্য গ্রিক রাজারা ছিল সব এবং কুষাণদের পূর্বসূরি। এদের অনেকেই একই সময় রাজত্ব করেছেন। পুরাণে বলা হয়েছে এখানে যবন রাজারা থাকবেন ধর্মীয় কারণে অথবা লুণ্ঠনের জন্য। অর্থাৎ দেখাই যাচ্ছে যে যবনদেরকে এই সময় প্রকাশ করা হচ্ছে তারা লুণ্ঠন এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্যই মূলত প্রকাশিত। এরা অভিষিক্ত রাজা হবেন না, যুগের মন্দ আচারগুলিও তারা অনুসরণ করে যাবে। অর্থাৎ মন্দ ভালো সবই কিছু কিন্তু আমাদের ইতিহাসে রয়েছে। এরা নারী ও শিশুদের হত্যা করবে, পরস্পরকে নিধন করবে। কলিযুগের শেষে কিন্তু এই যবন রাজারাই পৃথিবী শাসন করবে। ইন্দ্র গ্রিক রাজাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন ডিমিট্রিয়াস এবং মেনান্ডার। পেরিপ্লাসের লেখক জানিয়েছেন রাজা মেনান্ডারের কথা, গ্রিক মুদ্রার কথা। গ্রিক রাজাদের মুদ্রা দ্রাক্ষমায় পাওয়া গেছে এবং পাওয়া গেছে বারিগাস বন্দরে অর্থাৎ ব্রোজ বন্দর, যা এই সময় গ্রিক রাজ্যের মধ্যেই ছিল। প্লুটার্ক থেকে জানা যায় যে মেনান্ডার ন্যায় বিচারক রাজা ছিলেন। প্রজা সাধারণের কাছে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। বৌদ্ধ ঐতিহ্যে বলা হয়েছে যে মেনান্ডার একজন পণ্ডিত রাজা ছিলেন, বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। মেনান্ডার বা মিলিন্দা একই ব্যক্তি। গ্রিক রাজার সঙ্গে বৌদ্ধ ভিক্ষু নাগসেনের কথোপকথনে এটি বিধৃত হয়ে আছে। বলা হয় মেনান্ডার জন্মেছিলেন কাবুলের কাছে আলেকজান্ডারে। শিয়ালকোট থেকে তিনি তার রাজ্য শাসন করেছেন। বলা হয় তিনি পুত্রের হাতে রাজ্যসভা অর্পণ করে বৌদ্ধ সন্ন্যাসী ও অর্হত হয়ে যান। মেনান্ডার সম্ভবত 115 থেকে 90 খ্রিস্টপূর্ব পর্যন্ত শাসন করেছিলেন। শুঙ্গ শাসক পুষ্যমিত্র এই যবন রাজাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। উত্তর পশ্চিমে বিভিন্ন স্থানে প্রাপ্ত তার মুদ্রা থেকে অনুমান করা হয় যে কাবুল সিন্ধু উপত্যকা অঞ্চল জুড়ে ছিল তার রাজ্য। পশ্চিম উত্তরপ্রদেশ ও কাথিয়াবাদ সম্ভবত তার রাজ্যের মধ্যাংশ ছিল। শিলকোটে প্রাপ্ত তথ্য থেকে জানা যায় যে সোয়াত ও পেশোয়ার তার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তার বিশাল রাজ্যের অন্তর্ভুক্ত ছিল মধ্য আফগানিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পাঞ্জাব, সিন্ধু, রাজপুতানা এবং কাথিয়াবাদ ও পশ্চিম উত্তর প্রদেশের বেশ কিছু অংশ। অর্থাৎ বিশাল অংশ জুড়েই ভারতে এই রাজবংশের কর্তৃত্ব বজায় ছিল। মেনান্ডার ছাড়া ভারতীয় তথ্য সূত্রে আরো একজন গ্রিক রাজার নাম আমরা পাই। তক্ষশিলার হেলিওডোরাস নামক একজন গ্রিক ভাগবত ধর্ম গ্রহণ করেছিলেন। এর পূর্বে যখন আমি শুঙ্গ রাজবংশের কথা আলোচনা করেছিলাম তখন সেই সময়কার ধর্ম বিশ্লেষণের ক্ষেত্রে আমি ভাগবত ধর্মের কথা বলেছিলাম এবং সেই সূত্রেই বলা হয়েছিল যে বহু গ্রিক রাজা যারা এই সময় ভারতে পদার্পণ করেছিলেন তারাও কিন্তু এই ভাগবত ধর্ম গ্রহণ করেছিলেন এবং হেলিওডোরাস নামক গ্রিক রাজাও কিন্তু এরই অংশের ভুক্ত এবং উপাস্য দেবতার নামে একটি গুরুর ধ্বজ নির্মাণ করেন। এই গ্রিক দূত এসেছিলেন শুঙ্গ রাজা ভগভদ্রের রাজসভায়।
তার রাজা হলেন অ্যান্টিওকিয়াস, তক্ষশিলার রাজা এবং ইউক্রাইডেস বংশীয় শাসক। এই গ্রিক রাজার অধীনে ছিল কপিস, পুষ্কলাবতী এবং তক্ষশিলা। এই গ্রিক রাজা 113 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ রাজত্ব করেন। ভারতীয় রাজাদের বন্ধুত্ব তিনি কামনা করেন, কারণ তিনি সমসাময়িক ইউথিডোমিনিয়ান বংশীয় রাজা মেনান্দারের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। একজন রাজা হিসেবে তার কর্তৃত্ব কিন্তু কম নয়। কয়েকজন গ্রিক রাজার নাম পাওয়া যায় তাদের প্রবর্তিত মুদ্রা থেকে। এই মুদ্রাগুলির কয়েকটি প্রবর্তন করেন আগাথোক্লিয়া নামের একজন গ্রিক রানী। তার সহকারী রাজা স্ট্র্যাটোর সঙ্গে এগুলি মুদ্রাগুলি যুক্ত ছিল। এই গ্রিক রানী সম্ভবত প্রসিদ্ধ ইন্দো গ্রিক রাজা মেনান্দারের পত্নী ছিলেন। মেনান্দারের মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা সম্ভবত গান্ধার এবং আফগানিস্তানের উপর তাদের প্রভুত্ব স্থাপন করেন। ইন্দো গ্রিক রাজারা সম্ভবত ভারত শাসন করেছিলেন প্রথম খ্রিস্টপূর্বাব্দের শেষ পাদক। নিম্ন সিন্ধু উপত্যকায় যে সকল গ্রিক শাসন রাজত্ব করেছিলেন তাদের বিতাড়িত করে সব রাজা মাইকেয়াস, ইউক্রাইডেস যে রাজার কথা আমি বলেছি সেই পরিবারের একটি শাখা কাফিরিস্তান এবং কাবুল অঞ্চল কিছুকাল শাসন করেছিল। এই দুই গ্রিক রাজ পরিবার দীর্ঘস্থায়ী দ্বন্দ্বে যুক্ত হয়। এই দুই রাজ পরিবার যে দীর্ঘস্থায়ী দ্বন্দ্বে যুক্ত হয় সেটি মূলত ইউথিডেমাস এবং ইউক্রাইডেস পর্যন্ত অবধারিত ছিল। শেষ পর্যন্ত শান্তি চুক্তির মাধ্যমে এই সংঘর্ষ শেষ হয়। দুই পরিবারের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়। হার্মিয়াস হলেন কাবুলের শেষ গ্রিক শাসক। ওই অঞ্চল প্রথমে পার্থিয়ান এবং পরে কুষাণদের অধিকারে চলে যায়। ধীরে ধীরে গ্রিক শাসন ব্যাকট্রিয়া, আফগানিস্তান এবং উত্তর পশ্চিম অঞ্চল থেকে অপসৃত হয়। পার্থিয়ান কুষাণ শাসন প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে এর কিন্তু অবসান ঘটেনি। তথ্যসূত্র থেকে জানা যায় যে স্থানীয় শাসকরা এদের শাসন কার্যে লাগিয়েছিলেন। এইসব অঞ্চলে অনেক ক্ষুদ্র গ্রিক শাসক ছিলেন যারা ভারতীয় শাসকদের অধীনতা স্বীকার করে নিয়েছিলেন এবং স্বশাসন ভোগ করেছিলেন। ইন্দো গ্রিক শাসন এদেশের শিল্পকলা, জ্যোতির্বিদ্যা, মুদ্রা ব্যবস্থাকেও প্রভাবিত করে এসেছিল। এই যে শিল্পকলা, এই যে শাসন, এই যে মুদ্রা ব্যবস্থার কথা আমি আলোচনা করছি, সেই আলোচনার মধ্যে দিয়ে এটি পরিস্ফুট হয় যে গ্রিক শাসকরা অর্থাৎ আগাথোক্লিয়াসের নামই করি বা প্যান্টোলিয়নের নামই করি, এই গ্রিক রাজাদের যে নাম পাওয়া যায় এরা যে সমস্ত মুদ্রার প্রচলন করেছিলেন সেই মুদ্রাগুলি থেকে বোঝা যায় যে তারা শিল্পকর্মের সঙ্গেও যুক্ত ছিল। এই যে শিল্পকর্মের সঙ্গে তারা যুক্ত ছিল তা তাদের মুদ্রাগুলি থেকেও পরিস্ফুট হয়ে আছে। তাদের মুদ্রার একদিকে ছিল ব্রাহ্মী লিপি উৎকীর্ণ এবং আরেক দিকে ছিল লোককাহিনী। এই লোককাহিনীর মধ্যে আমরা দেখতে পাই যে তৎকালীন সমাজের কথা খুব বেশি ভাবে চোখে পড়ে। তৎকালীন সমাজের মধ্যে সেই সময়কার গ্রিক মধ্যার্পণের সময়কার যে সমস্ত জনগণ ভারতে বসবাস করত তাদের কাহিনীও উঠে আসে যথাযথভাবে। এর সঙ্গে সঙ্গে লোককাহিনী এবং ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ এই মুদ্রা ভারতীয় এবং বৈদেশিক প্রশাসন অর্থনীতিকেও যুক্ত করেছিল। বাণিজ্যে তৎপর এই গ্রিক বণিকরাও সেই সময়কার রাজাদের পৃষ্ঠপোষকতা লাভ করেছিল। দুজন গ্রিক শাসক সম্ভবত ডিমিট্রিয়াস এই সময় উত্তর ভারতের অঞ্চলগুলিতে নিজেদের আধিপত্য বিস্তার করেছিলেন। ডিমিট্রিয়াসের সময় আমরা দেখতে পাই যে তিনি বাণিজ্য ক্ষেত্রে গ্রিকদের পদার্পণ এবং গ্রিকদের মাধ্যমে বাণিজ্যের বিস্তারকে স্বাগত জানান এবং বাণিজ্যের যে বিস্তার ঘটেছিল এবং গ্রিক বণিকদের যে সাফল্য অর্জন করেছিল সেটি ডিমিট্রিয়াসের লেখগুলোতেও বর্ণনা পাওয়া যায়। তার মুদ্রার সম্প্রসারণ, তার মুদ্রার বিভিন্ন অঞ্চলের প্রাপ্তি থেকেও একথা সুনিশ্চিতভাবে বলা যায় যে ডিমিট্রিয়াস উত্তর ভারতের অঞ্চলগুলিতে নিজের আধিপত্য কায়েম করেছিলেন।
এটা সম্ভবত ইউক্রাটাইডেস ডিমিট্রিয়াস পরিবারের এই সকল উত্তরাধিকারীদের সঙ্গে লড়াইয়ের ফলশ্রুতি ছিল। এই গ্রিক নেতা সার্জিয়ান বা বোখরার জনগণের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। পার্থীয় রাজার কাছে তিনি পরাস্ত হন। তার উত্তরাধিকারীরা ছিলেন হেলিওপিস। পার্থিয়া ব্যাকট্রিয়ার উপর ক্রমাগত চাপ সৃষ্টি করে চলেছিল এবং পার্থিয়ানরা পারস্য ও সিন্ধুর মধ্যে বেশ কিছু অঞ্চল অধিকার করে নেয়। ব্যাকট্রিয়ান গ্রিকদের রাজ্যটির একাংশ দখল করেছিলেন পার্থিয়ানরা। বাকি অংশ ওই অঞ্চলের যাযাবর উপজাতির লোকেরাই অধিকার করে নিয়েছিল। অর্থাৎ দেখতে পাচ্ছি যখন তথা গ্রিক আক্রমণকারীরা যখন ভারতে প্রবেশ করে সেই সঙ্গে সঙ্গে পার্থিয়ানদেরও একটি উল্লেখযোগ্য অবস্থান সেই সময় ছিল। বাকি অংশ ওই অঞ্চলের যাযাবর উপজাতির দ্বারাই অধিকৃত ছিল। শকরা ওই রাজ্যের একাংশ দখল করেছিল এবং তাদের বিতাড়িত করেছিল লিউচিরা। শেষ ব্যাকট্রিয়ান রাজা হলেন হেলিওপিস। ব্যাকট্রিয়া অঞ্চল হারিয়ে গ্রিকরা যখন মধ্য এবং দক্ষিণ আফগানিস্তান এবং উত্তর পশ্চিম ভারত শাসন করতে থাকে সেই সময় তাদের অবস্থান বেশ কিছুটা শিথিল হয়ে পড়ে। ভারতীয় গ্রিক শাসন তার আভ্যন্তরীণ বিভিন্ন দ্বন্দ্বে জড়িত ছিল। এই দ্বন্দ্ব ছিল পারিবারিক, এই দ্বন্দ্ব ছিল রাজার কলহ কেন্দ্রিক এবং এই দ্বন্দ্ব ছিল রাজনৈতিক। এবং এই দ্বন্দ্বে বিদীর্ণ হওয়ার জন্য ডিমিট্রিয়াস ইউক্রাইডেস পরিবার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। মুদ্রার বিশ্লেষণ করে পণ্ডিতরা একমত হয়েছেন যে এই সময় বিভিন্ন ইন্দ্র গ্রিক রাজাদের সেই সময় উপস্থিতি ছিল। এই উপস্থিতি লক্ষ্য করা যায় আগাথোক্লিয়া, অ্যান্টিওক্লিয়াডাস, ডিমিট্রিয়াস, ডায়োডোটাস, মেনান্ডার বা মিলিন্ডার, নিকিয়াস, প্যান্টোলিয়ন এবং অন্যান্য গ্রিক শাসকদের অবস্থানের মধ্যে দিয়ে। যদিও এরা শক বা কুষাণদের পূর্বসূরি রূপে কথিত রয়েছে। এদের অনেকেই এই সময় রাজত্ব করেছিলেন। পুরাণ এবং অন্যান্য ভারতীয় ধর্মগ্রন্থে আমরা এদেরকে যবন রাজার লুণ্ঠনকারী রূপে জানি, কিন্তু কথিত আছে এই যবন রাজা বা লুণ্ঠনকারীরাই হবে কলিযুগের শেষ রাজা, যারা পৃথিবী শাসন করবে। ইন্দ্র গ্রিক রাজাদের মধ্যে শ্রেষ্ঠ রাজাই ছিলেন মিলিন্দ পঙ্গের নায়ক বা মেনান্ডার অর্থাৎ মিলিন্দা। পেরিপ্লাস অফ দি ইরিথ্রিয়ান সির লেখক জানিয়েছেন যে এই রাজা মেনান্ডারের কথা আমরা গ্রিক মুদ্রা থেকেও জানতে পারি। গ্রিক রাজাদের যে সকল মুদ্রা ড্রাকমায় পাওয়া গেছে ব্রোচ বা বাড়িগাজার বন্দরে, সেই সময় গ্রিক রাজাদের মধ্যেই এই সকল মুদ্রা প্রচলিত ছিল। অর্থাৎ এই অঞ্চল ছিল মেনান্ডারের অন্তর্ভুক্ত। প্লুটার্কের বিবরণ থেকে জানা যায় মেনান্ডার ন্যায় বিচারক রাজা ছিলেন। প্রজা সাধারণের কাছে তিনি ছিলেন জনপ্রিয়, অর্থাৎ প্রজা মঙ্গলকামী রাজার উপর তার নাম বিখ্যাত হয়ে গেছে। মেনান্ডার ন্যায় বিচার করতেন, একই সঙ্গে মেনান্ডার জনপ্রশাসন করতেন এবং একই সঙ্গে মেনান্ডার রাজ্য প্রশাসনের সাথে সাথে বাণিজ্যের তৎপরতা, শিল্পের পৃষ্ঠপোষকতা প্রভৃতির দিকেও লক্ষ্য রেখেছিলেন। বৌদ্ধ ঐতিহ্যে বলা হয়েছে যে মেনান্ডার একজন পণ্ডিত রাজা ছিলেন, বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন এবং তিনি মিলিন্দ পঙ্গের নেতা ছিলেন। গ্রিক রাজার সঙ্গে বৌদ্ধ ভিক্ষু নাগসেনের কথোপকথন এতে বিবৃত হয়ে গেছে। বলা হয় মেনান্ডার জন্মেছিলেন কাবুলের কাছে আলেকজান্ডার। শিয়ালকোটের কাছে তিনি তার রাজ্য শাসন করেন। বলা হয় তিনি পুত্রের হাতে রাজ্যসভা অর্পণ করেন এবং বৌদ্ধ সন্ন্যাসী গ্রহণ করেন। মেনান্ডার সম্ভবত 115 থেকে 90 খ্রিস্টপূর্ব পর্যন্ত শাসন করেছিলেন। শুঙ্গ শাসক পুষ্যমিত্র এই সকল যবন রাজাদের সঙ্গে সুদীর্ঘ সংঘর্ষে লিপ্ত হয়ে পড়েন। উত্তর পশ্চিমে বিভিন্ন স্থানে প্রাপ্ত তার মুদ্রা থেকে অনুমান করা যায় যে কাবুল এবং সিন্ধু উপত্যকা জুড়ে ছিল তার প্রাধান্য এবং পশ্চিম উত্তরপ্রদেশ, কাথিয়াবাদ সম্ভবত তার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। শিয়ালকোট বা অন্যান্য তথ্যসূত্র থেকে জানা যায় যে সোয়াত এবং পেশোয়ার তার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তার বিশাল রাজ্যের অন্তর্ভুক্ত ছিল আফগানিস্তান,
উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পাঞ্জাব, সিন্ধু, রাজপুতানা, কাথিয়াবাদ, পশ্চিম উত্তরপ্রদেশের একাংশ। মেনান্ডার ছাড়া ভারতীয় তথ্যসূত্র থেকে আরো একজন গ্রিকের রাজার নাম পাওয়া যায়, যিনি তক্ষশিলার হেলিওডোরাস নামক একজন গ্রিক ভাগবত ধর্ম গ্রহণকারী রাজার রূপে কথিত হয়েছে। তিনি উপাস্য দেবতা নামে একজন গুরুর ধ্বজ নির্মাণ করেছিলেন। এই গ্রিক দূত এসেছিলেন শুঙ্গ রাজার সময় এবং তার রাজা হলেন অ্যান্টিওলিয়াস, তক্ষশিলার রাজা এবং ইউক্রাটাইডেস বংশীয় শাসক। এই গ্রিক রাজার অধীনে ছিল কপিস, পুষ্কলাবতী এবং তক্ষশিলা। নিম্ন সিন্ধু উপত্যকায় যে সমস্ত গ্রিক শাসন করতেন তাদের বিতাড়িত করে শক রাজা মাইথোয়াস যখন তার রাজত্ব গড়ে তোলেন, তার পূর্ব অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গ্রিক রাজারা রাজত্ব করে গেছেন। তার অধীনে যে সমস্ত অঞ্চল ছিল এবং তার সমসাময়িক যে সমস্ত রাজার সন্ধান আমরা পাওয়া যায় তিনি কামনা করেন, কারণ তিনি সমসাময়িক ইউথিডোমিয়ান বংশের রাজা মিনান্ডারের সঙ্গে সংঘর্ষে যুক্ত হয়ে পড়েন। কয়েকজন গ্রিক রাজার নাম পাওয়া যায় তাদের প্রবর্তিত মুদ্রা থেকে। এই মুদ্রাগুলির কয়েকটি প্রবর্তন করেন আগাথোকিয়া নামে একজন গ্রিক রানী। অর্থাৎ সেই সময়কার পরিস্থিতিতে গ্রিক রানীও রাজার সমতুল্য ছিলেন। রাজনৈতিক ক্ষেত্রেও তাদের পদার্পণ দেখি এবং নিজের নামের মুদ্রার প্রচলন দিয়ে তারা প্রমাণ করে দিয়েছেন যে তাদের সার্বভৌমত্ব, তাদের স্বাধীন সত্তা, তাদের রাজনৈতিক ক্রিয়াকর্ম এসবই কিন্তু সেই সময়কার গ্রিক ইতিহাসের একটি অঙ্গ ছিল। যে শক রাজার কথা এক্ষুনি আলোচনা করা হলো অর্থাৎ মাইডিয়াস, তিনি ইউক্রাইডেস পরিবারের একটি শাখা কাফিরিস্তান এবং কাবুল অঞ্চল কিছুকাল শাসন করেছিলেন। দুই গ্রিক পরিবারের দীর্ঘস্থায়ী দ্বন্দ্বের মধ্যে শেষ পর্যন্ত শান্তি চুক্তি স্থাপিত হয় এবং দুই পরিবারের মধ্যে যে সম্পর্ক স্থাপিত হয়েছিল সেই সম্পর্ক বৈবাহিক সূত্রে গাঠিত হয়। হার্মিয়াস হলেন কাবুলের শেষ গ্রিক শাসক। এই অঞ্চল প্রথমে পার্থিয়ান, পরে কুষাণদের অধিকারে চলে যায়। ধীরে ধীরে গ্রিক শাসন ব্যাকট্রিয়া, আফগানিস্তান ও উত্তর পশ্চিম অঞ্চল থেকে অপসৃত হয়। পার্থিয়ান ও কুষাণ শাসন প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে এই অবসান ঘটেছিল বলে জানা যায় না। তথ্যসূত্র থেকে জানা যায় যে স্থানীয় শাসকরা এদের শাসন কার্যে লাগিয়েছিল। এই সকল অঞ্চলে অনেক ক্ষুদ্র গ্রিক শাসক ছিলেন যারা ভারতীয় শাসন কার্যের সঙ্গে যুক্ত ছিলেন এবং মোটামুটি ভাবে এই পর্যায়ে তারা স্বশাসন পরিচালনা করতেন। ইন্দো গ্রিক শাসন এদেশে শিল্পকলা, জ্যোতির্বিদ্যা, মুদ্রা ব্যবস্থাকেও প্রভাবিত করে এসেছিল। এইভাবে দেখা যাচ্ছে যে মূলত গ্রিক শাসনকালে এবং গ্রিক প্রশাসনকালে গ্রিক রাজারা যে সময় ভারতে পদার্পণ করেন অর্থাৎ শুঙ্গ বংশের শেষ এবং যখন বিভিন্নভাবে বৈদেশিক আক্রমণে সমগ্র ভারতবর্ষ জর্জরিত, মৌর্য সাম্রাজ্য ক্ষয়িষ্ণু হয়ে আসছে অর্থাৎ মৌর্য সাম্রাজ্য ক্রমশ দুর্বল হয়ে আসছে, সেই পরিস্থিতিতে এসে যখন গ্রিক বিতাড়িত রাজারা ভারতে পদার্পণ করেন এবং তাদের শাসন কার্য পরিচালনা করেন, সেই পরিস্থিতিতে ভারতে তাদের অধ্যায় একটি উৎকীর্ণ অর্থে লেখা আছে এবং উজ্জ্বল হয়ে রয়েছে, কারণ তারা বৈদেশিক হয়েও এদেশের নিজেদের উজ্জ্বল ভাস্বর অস্তিত্ব রেখে গেছিলেন। তাদের শিল্পকর্মের মধ্যে, তাদের প্রশাসনের মধ্যে, তাদের উজ্জ্বল কাজকর্ম এ সবকিছু নিদর্শন আমরা পাই তাদের শাসনভার গ্রহণ করার ক্ষেত্রে এবং এই শাসনভার গ্রহণ করার সাথে সাথে তাদের যুদ্ধ পরিচালনা, তাদের সামরিক দায় দায়িত্ব স্থাপন, তাদের ভারতীয়দের সঙ্গে সম্পর্ক স্থাপন, মূলত গ্রিক শিল্পকলা এসবের মধ্যেই আমরা তাদের উত্তীর্ণতা, তাদের উপস্থিতি লক্ষ্য করতে পারি। অর্থাৎ শুঙ্গ রাজবংশ এর পরবর্তীকালে গ্রিকদের পদার্পণ এই সবকিছু মিলিয়ে প্রাচীন ভারতের ইতিহাস একটি উল্লেখ্য জায়গায় অধিকার করে রয়েছে ইতিহাসের পাতায়। এর পরবর্তী যে টপিকটি আমি আলোচনা করব, যে বিষয়টি আমি আলোচনা করব সেটি হলো কর্ণদের কথা। শুঙ্গ রাজবংশের মতো
কর্ণ রাজবংশ মূলত ভারতীয় বংশোদ্ভূত এবং গ্রিক রাজবংশের মধ্যবর্তী স্তরে এসে যখন এই কর্ণ বংশের কথা আমি আলোচনা করছি, অর্থাৎ বিভিন্ন পর্যায়ক্রমে যখন ইতিহাসের গতি অবধারিতভাবে এগিয়ে গেছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে গ্রিকদের আগমনের পরবর্তীকালে যখন মগধের ৪৫ বছর শাসনের সূত্রপাত, সেই সময় আমরা কর্ণদের ইতিহাস সামনে পাচ্ছি। শুঙ্গ রাজবংশের মন্ত্রী বাসুদেব তার প্রভু দেবভূমির বিরুদ্ধে ষড়যন্ত্রে করেছিলেন এবং হত্যা করেছিলেন। তিনি সিংহাসন আরোহণ করেন, মগধের একটি নতুন রাজবংশের পত্তন করেন। এই নতুন রাজবংশ মগধের ৪৫ বছর ধরে অর্থাৎ ৭৫ থেকে ৩০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল। এই রাজবংশ কর্ণ অথবা কর্ণায়ন নামে পরিচিত। কর্ণ রাজবংশের মাত্র ৪ জন রাজার কথা পাওয়া যায়, যেই ৪ জন রাজা রাজত্ব করেছিল। এরা হলেন বাসুদেব, ভূমিপুত্র, নারায়ণ ও সুশর্মা। পুরাণে কথিত আছেন যে এই ব্রাহ্মণ রাজপরিবার প্রতিবেশী রাজন্য বর্গকে অধীনে রাখতেন এবং ধর্ম অনুযায়ী শাসন করতেন, অর্থাৎ ধর্মের পথেই তারা শাসন করবেন এবং মানুষকে নিজের আয়ত্তে রাখবেন। এই কর্ণ রাজবংশ সম্পর্কে বিশেষ কিছু তথ্য আমরা জানতে পারি না, তবে যা জানা যায় তা হলো অন্ধ্রবৃত্ত সাতবাহনরা তাদের ক্ষমতাচ্যুত করেছিল। এখানে উল্লেখ্য যে এই সাতবাহন রাজারা কর্ণদের উৎখাত করেছিলেন। বলা হয় পূর্ব মালব অঞ্চলে কর্ণরা এদের কাছে ক্ষমতা হারিয়েছিল এবং এই সাতবাহনদের কাছে ক্ষমতা হারিয়ে কখনো তারা মগধ অধিকার করে শাসন করেন। পুরাণগুলিতে বলা হয়েছে যে অন্ধ্র রাজা শুধু কর্ণদের ধ্বংস করেন, শুঙ্গ শক্তি যা অবশেষে ছিল তাও তারা ধ্বংস করেছিল। এই ধরনের উক্তি কর্ণদের ইতিহাস নিয়ে আরো জটিলতা সৃষ্টি করে দেয়। অর্থাৎ মালব অঞ্চল যেখানে কর্ণরা শাসন করত, সেই অঞ্চলে তাদের ক্ষমতা হারিয়ে দেয়, কিন্তু সাতবাহনরা কখনোই মগধ অধিকার করেনি বা সেখানে তাদের শাসন কার্য পরিচালনা করেনি। তথাপি অন্ধ্র রাজারা কর্ণদের ধ্বংস করেছিল এবং শুঙ্গ শক্তিকেও তারা নিঃশেষ করেছিল। অধ্যাপক রামকৃষ্ণ গোপাল ভান্ডারকর এইসব তথ্য বিশ্লেষণ করে দেখিয়েছেন যে শুঙ্গ শক্তি দুর্বল হয়ে পড়লে কর্ণরা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল এবং পেশোয়াদের মতো শুঙ্গ রাজ্য শাসন করেছিল। প্রভু রাজবংশকে তারা ধ্বংস করে। অর্থাৎ এখানে আমরা একটি প্রভু বা বৃত্তের সম্পর্ক দেখতে পাচ্ছি, যেখানে কর্ণরা অবৈধভাবে ক্ষমতা দখলকারী ছিল এবং পেশোয়ারের মতো তারাও পেশোয়াদের মতো করেই তারা শুঙ্গ রাজ্য শাসন করেছিল। অর্থাৎ পেশোয়াদের কাছ থেকে তারা শুঙ্গ রাজ্যটি গ্রহণ করলো, শুঙ্গ রাজ্যটি অধিকার করলো, তারা কিন্তু প্রভুর সম্পর্কে যথেষ্টভাবে আজ্ঞাবাহী ছিল। তারা সেই রাজ্যকে কিন্তু ধ্বংস করেনি, শুধু তারা নামমাত্র রাজা হিসেবেই টিকেছিল। আধুনিক কালে পেশোয়ার এক ধরনের রাষ্ট্র গঠন করেছিল। তার মতে, অর্থাৎ আমি যদি ঐতিহাসিক মতান্তরে যাই, তার মতে দেখা যাচ্ছে যে এই রাজবংশ টিকেছিল এবং আধুনিক কালে পেশোয়ার এক ধরনের রাষ্ট্র গঠন করেছিল এবং ঐতিহাসিক মত অনুযায়ী শুঙ্গদের ১১২ বছরের শাসনে ৪৫ বছর কর্ণরা শুঙ্গ রাজ্য শাসন করে এসেছিল। শুঙ্গ শাসনের শেষ ৪৫ বছর কর্ণরা ছিল প্রকৃত শাসক। অর্থাৎ শুঙ্গ রাজবংশের শেষ অধ্যায় রূপে আমরা কর্ণ রাজবংশের কথা জানতে পারি। যারা কিনা নামমাত্র শাসক ছিল তারা হলেন শুঙ্গ এবং প্রকৃত শাসক রূপে বসেছিলেন কর্ণরা। ভান্ডারকরের এই ব্যাখ্যা সকলে কিন্তু মেনে নেন। এর কারণে পুরাণ পরিষ্কার বলা হয়েছে যে শেষ শুঙ্গ রাজাকে হত্যা করে প্রথম কর্ণ রাজা সিংহাসনে বসেন। পুরাণ থেকে এই ইঙ্গিত পাওয়া যায় যে শেষ পর্যন্ত শুঙ্গ রাজা দেবভূমির মৃত্যুর পর শুঙ্গ শাসনের অবসান ঘটলেও
শুঙ্গ বংশের কিন্তু বেশ কয়েকজন সদস্য বিদিশা অঞ্চলে তাদের শাসন কার্য চালিয়ে গিয়েছে। কর্ণরা মগধের শাসন ক্ষমতা ভোগ করতে থাকে এবং কয়েকজন দুর্বল শুঙ্গ শাসন কার্য পরিচালনা করে। অন্ধ্র রাজারা সম্ভবত শুঙ্গ ও কর্ণ শাসনের একসঙ্গে অবসান ঘটিয়েছিল, অর্থাৎ সাতবাহন বংশের উত্থানের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শুঙ্গ এবং কর্ণ বংশের শাসনের অবসান ঘটে। এইটাই সম্ভবত অন্ধ্র রাজাদের জয়ের পরেও কয়েকজন শুঙ্গ ও কর্ণ রাজা মগধ রাজ্যের কোনো অংশ দখল করে রেখেছিলেন। এদের পুরোপুরি উচ্ছেদের পর উত্তর ভারতে অনেকগুলি রাজ্যের উদ্ভব হয়, অর্থাৎ সাতবাহন রাজারা অর্থাৎ অন্ধ্র রাজাদের কথা যে বলা হচ্ছে তারা মূলত শুঙ্গ ও কর্ণ শাসনের একসঙ্গেই অবসান ঘটান। এবং এই সম্ভবত কথা অনুযায়ী বলা যায় যে শুঙ্গ ও কর্ণ রাজারা মগধ রাজ্যের কোনো অংশে শাসন কার্য পরিচালনা করে। এদের পুরোপুরি উচ্ছেদের পর উত্তর ভারতে অনেকগুলি রাজ্যের উদ্ভব হয়। এইসব রাজ্য বিভিন্ন অঞ্চলে শাসন চালিয়ে গিয়েছিল। গুপ্ত সাম্রাজ্যের উত্থান পর্যন্ত এই সকল রাজ্য টিকে ছিল। মথুরা, পাটলিপুত্র, মিত্র বংশীয় রাজারা কিছুকাল শাসন করেছিল। অর্থাৎ কর্ণ বংশের অবসানের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় রাজাদের মধ্যে গুপ্ত বংশের উত্থান হয় এবং এই গুপ্ত বংশের উত্থান পর্যন্ত এই কর্ণ রাজবংশরাই রাজত্ব করে গেছে। মথুরা বা পাটলিপুত্রের মিত্র বংশীয় রাজারা কিন্তু কিছুকাল এই ধরনের শাসন বজায় রেখেছিল। সব রাজারা এদের বিতাড়িত করে। নাগ ও গুপ্ত রাজারা সবদের বিতাড়িত করে নিজেদের প্রতিষ্ঠিত করে। অর্থাৎ বিভিন্ন পর্যায় অনুযায়ী যে সকল রাজবংশের কথা ইতিহাসে উঠে আসছে প্রাচীন ভারতের ক্ষেত্রে, তাদের মধ্যে শুঙ্গ রাজবংশ এবং কর্ণ রাজবংশ ছিল অন্যতম। বিভিন্ন লড়াই, সংঘর্ষ, যুদ্ধের মধ্যে দিয়ে, পারস্পরিক সৌহার্দ্যের মধ্যে দিয়ে এরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। এই দুই রাজবংশের রাজত্বের মধ্যবর্তী অধ্যায় রূপে আমরা আলোচনা করলাম গ্রীক রাজাদের কথা। এবং সব রাজারা এসে কিন্তু পরিশেষে এই সকল শুঙ্গ এবং কর্ণ বংশের যে অস্তিত্ব তখনও টিকে ছিল তাদের বিতাড়িত করে এবং নাগ ও গুপ্ত রাজারা সবদের বিতাড়িত করে নিজেদের শাসন প্রতিষ্ঠা করে নেয়। এইভাবে দেখা যাচ্ছে যে সব বংশ পরবর্তীকালে নাগ বংশ এবং গুপ্ত রাজাদের দ্বারা বিতাড়িত হয় এবং এর পূর্বে সাতবাহন রাজবংশ কর্তৃক কিন্তু শুঙ্গ বা কর্ণ এই দুই বংশই বিতাড়িত হয়েছিল। যদিও সাতবাহনরা সমগ্র ভারতীয় পরিস্থিতির উপর নিজেদের নিয়ন্ত্রণ নেয়নি, তারা মূলত দক্ষিণ ভারতে নিজেদের ক্রিয়াকর্ম, নিজেদের কার্যকারিতাকে সীমাবদ্ধ রেখেছিল। তথাপি বলা যায় শুঙ্গ এবং কর্ণ বংশরা যে কদিন যে বছরগুলি ভারতবর্ষের ইতিহাসে টিকে ছিল, প্রাচীন ভারতে টিকে ছিল, তারা কিন্তু নিজেদের অস্তিত্ব বজায় রেখে গেছিল এবং প্রায় ৪৫ বছর ধরে এই কর্ণরা প্রকৃত শাসক রূপে শুঙ্গদের সঙ্গে সঙ্গে নিজেদের স্থায়িত্ব বজায় রেখেছিল এবং খুব কম বছরের জন্য হলেও তারা কিন্তু তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। এবং এই অস্তিত্বের লড়াইয়ে শুঙ্গ বংশের পরবর্তীকালে কর্ণ বংশের আগমন কিন্তু ইতিহাসের পাতায় আজও টিকে আছে, কারণ তাদের অস্তিত্ব, তাদের রক্ষণশীলতা, তাদের রাজনৈতিক ধারা, তাদের শিল্পকর্ম, তাদের আচার আনুষ্ঠানিকতা, ধর্ম, দর্শন, রাজনীতি, সমাজ, এই সবই কিন্তু পরবর্তী প্রজন্মকে বেশ কিছুটা হলেও স্পর্শ করে গেছে। এবং তাদের এই গুরুত্ব এখানে যে আমরা বলতে পারি ইতিহাসের তারাই একমাত্র অধ্যায় সূচনা ঘটিয়েছিলেন যেখানে আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে শুঙ্গ রাজবংশের সঙ্গেও তারা রাজত্ব করে গেছে এবং তাদের রাজত্বের অবসান যেখানে সাতবাহন রাজ্যাদের মাধ্যমে হয়েছিল, তথাপি তারা নিঃশেষ হয়ে যায়, বরঞ্চ শক রাজাদের বিতরণের সময়ও বেশ কিছু শুঙ্গ রাজবংশের অস্তিত্বের কথা, বেশ কিছু কর্ণ রাজাদের অস্তিত্বের কথা আমরা জানতে পারি। এইভাবে প্রাচীন ভারতের ইতিহাস এগিয়ে গিয়েছিল। আজকে এই
অধ্যায় আমি এখানেই শেষ করছি। পরবর্তী অধ্যায়ে দেখা হবে। নমস্কার।